প্রিয় বাঙালি ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? দেখো, ভালো কিন্তু নেই। আমরা এই করোনা মহামারীর পরিস্থিতিতে এখনও পর্যন্ত করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, কোনো মার্কেটে শিওর ফুলপ্রুফ কোনো মেডিসিন নেই, তো ভালো থাকার কথা নয়। কিন্তু একটা জিনিস সত্যি, যে মার্চের শুরুতে যে সময়, মার্চের শেষের দিকে যে লকডাউনটা হয়েছিল, তাতে যে ভয়টা ছিল করোনা নিয়ে, সে ভয়টা এখন আর আমাদের মধ্যে নেই। আজকে যে কারণে একরকম বাধ্য হয়ে এই ভিডিওটা তৈরি করছি, তার বিষয়টা হচ্ছে গিয়ে সরকারি চাকরি। সবার কাছেই খুব লোভনীয় সরকারি চাকরি, প্রত্যেকের কাছে। প্রত্যেকটা স্টুডেন্ট যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরা প্রত্যেকেই চাও যে একটা সরকারি চাকরি চাই। এই সরকারি চাকরি দেওয়াতে একটা ব্যবসা তৈরি হয়েছে, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট তৈরি হয়েছে, বিভিন্ন শর্টকাট মেথড তৈরি হয়েছে। তোমরা চলতে ফিরতে বাজারে হাটে দেখতে পাবে যে অনেক বই পাওয়া যাচ্ছে, 30 দিনে সরকারি চাকরির প্রস্তুতি করিয়ে দেবে তোমাদেরকে। অনেক ইনস্টিটিউট তৈরি হয়েছে, তারা তোমাকে 1 মাসের মধ্যে প্রিপারেশন করিয়ে দেবে। শর্টকাট মেথড তৈরি হয়েছে, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাচ্ছে যে 10 দিনের মধ্যে চাকরির প্রস্তুতি করিয়ে দেবে তোমাকে। আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, চাকরির পরীক্ষার কোনো শর্টকাট মেথড নেই, সবাইকেই পরিশ্রম করতে হবে। তবে সেই পরিশ্রমটা এরকম নয় দিনে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা, না, দরকার নেই, এত পড়াশোনারও দরকার নেই। সব কিছুর একটা সিস্টেম আছে, সব কিছুর একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী যদি সবাই চলো, আমি বলছি তোমরা সরকারি চাকরি নিশ্চয়ই পাবে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আসলে বিষয়টাতে আসি, সরকারি চাকরির প্রস্তুতি কেমন হওয়া উচিত। একটা ভুল ধারণা সবার মধ্যে, তোমাদের মধ্যে কাজ করে যে যারা ভালো স্টুডেন্ট তারা সরকারি চাকরি পাবে। মাধ্যমিকে 95% নাম্বার পেয়েছে যে সে সরকারি চাকরি পাবে, যে উচ্চ মাধ্যমিকে 85%, 90%, 95% সে সরকারি চাকরি পাবে। কিন্তু তোমরা খোঁজ নিয়ে দেখো, সরকারি চাকরিতে যারা আছে তারা কিন্তু কেউই এত ভালো স্টুডেন্ট নয়। তার একটাই কারণ, যে যারা নাম্বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য যে নাম্বার পেয়ে তারা পাস আউট হয়েছে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই পরিশ্রম তারা করে না, অথবা একটা কথায় বলতে পারি যে সেই প্রিপারেশন করে না। সরকারি চাকরির যে একটা প্রিপারেশন আছে, একটা পদ্ধতি আছে প্রিপারেশনের, সে প্রিপারেশনটা কেউই করে না। সবাই ভাবছে আমার নাম্বার 95% এসে গেছে, তো আমি তো চাকরি পাবই। কিন্তু এটা কোনোদিন বাস্তবে সম্ভব নয়। যখনই সংবাদপত্রে বা ইন্টারনেটে তোমরা জব ভ্যাকেন্সি দেখো, তোমরা আগে দেখো যে চাকরিটা কেমন। এটা দেখো তো, তোমরা সবাই দেখো বেতন কত আছে, ভ্যাকেন্সি কটা আছে। ভ্যাকেন্সি মাত্র 2টো ভ্যাকেন্সি দিল, তোমরা বললে 2টো ভ্যাকেন্সির জন্য আমি কেন অ্যাপ্লাই করব, আমার অ্যাপ্লাই করার দরকার নেই। এত লাখ লাখ ছেলে অ্যাপ্লাই করবে এখানে, মাত্র 2টো ভ্যাকেন্সি, আমার দরকার নেই অ্যাপ্লাই করার। তোমরা দেখলে চাকরিটা এটা খুব একটা স্ট্যান্ডার্ড চাকরি নয়, মানে আমার যেটা পছন্দ চাকরি সে চাকরি এটা নয়, তো এখানে অ্যাপ্লাই করব না। এটাও ঠিক নয়। সরকারি চাকরির প্রিপারেশন যখন যারাই করছো, তাদেরকে প্রত্যেকটা পরীক্ষা দেওয়া উচিত। এই কারণে আগে তো সিলেকশন হও তোমরা, তারপরে তো তুমি চুজ করবে যে ওই চাকরিটা কেমন, ওর বেতন কেমন, এগুলো তো পরের। আগে তো তোমাকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। তুমি একটা পরীক্ষার প্রিপারেশন নিয়ে টার্গেট করে চলতে পারো না, তোমাকে টার্গেটে সব কিছুই রাখতে হবে, প্রত্যেকটা এক্সাম দিয়ে যেতে হবে। তারপরে গিয়েই তুমি চাকরি পেলে, 2টো পেলে, 3টে পেলে, তুমি কম্প্যারিজন করবে যে কিভাবে বা কোন চাকরিটা করলে আমার লাইফের পক্ষে ভালো হয়, আমার বাড়ির লোকের পক্ষে ভালো হয়, আমার ফ্যামিলির পক্ষে ভালো হয়, কোন চাকরিটাতে সুবিধে আছে। এই ডিসিশনটা পরের। আগে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতেই বসবো। তুমি যদি ঠিক করে নাও যে তোমাকে একটা সরকারি চাকরি পেতেই হবে, আমার তরফ থেকে কিছু টিপস দেব। এই টিপসগুলো আমি কোনো তোমাদেরকে শর্টকাট টিপস দেব না, আমি দেব লং কাট টিপস দেব। প্রথম কথা, যখনই কোনো চাকরির নোটিফিকেশান বেরোয়, কোনো চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, সেই চাকরির সাইটে গিয়ে, পার্টিকুলার সেই গভর্নমেন্ট সাইটে গিয়ে তার নোটিফিকেশানটাকে ডাউনলোড করা। নোটিফিকেশানটা ডাউনলোড করে সেই নোটিফিকেশানটা থরলি পড়া, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইন পড়া, যে এই চাকরিতে অ্যাপ্লিকেশানের জন্য কি কি চেয়েছে। তবে গিয়েই তুমি ব্যাপারটা বুঝতে পারবে এই চাকরির রিকোয়ারমেন্ট কী কী, মানে তুমি তার যোগ্য কিনা, সেই বয়স তোমার আছে কিনা, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার আছে কিনা। না হলে তুমি অ্যাপ্লাই করে দিলে পরে দেখা গেল তোমার সেই এডুকেশন কোয়ালিফিকেশানটাই নেই। দ্বিতীয়ত, যখন তুমি কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করলে, তার সিলেবাস ডাউনলোড করা। ভালো করে শুনবে কথা, তার সিলেবাস, কোন কোন সাবজেক্টের ওপরে ওর রিটিন এক্সামিনেশন হবে,
এখনকার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে 3-4টে সাবজেক্ট কমন, বেশিরভাগ চাকরির পরীক্ষাতে 3-4টে সাবজেক্ট কমন। একটা থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর একটা রিজনিং। এই 4টে মোটামুটি কমন। তারপর কিছু চাকরিতে অ্যাড হয়, কিছু চাকরিতে আবার 1-2টো সাবজেক্ট বাদ যায়, কিছু সাবজেক্টে আবার কম্পিউটারের উপরেও কিছু কোশ্চেন অ্যান্সার থাকে। তো তোমার কাজ হচ্ছে প্রথম সিলেবাসটা ডাউনলোড করা। ওরা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপরে কোন কোন চ্যাপ্টার এক্সাম নেবে সেগুলো তোমাকে নোট ডাউন করা। সব থেকে বেটার হয় সিলেবাসটাকে ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিয়ে নেওয়া, তোমার এক্সাম টেবিলে, স্টাডি টেবিলে ওটাকে সবসময়ের জন্য রেডি রাখা, যে আমার সিলেবাস কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেবাস কি, রিজনিং সিলেবাস কি। তারপর কোনো দিনই নেট থেকে ডাউনলোড করে কোনো কিছু পড়ো না, কেননা ইন্টারনেটের সব জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাকে পার্টিকুলার একটা কিছু খুঁজলে সেটা পেয়ে যাবে, কিন্তু তুমি ওই এক্সামটার যে সিলেবাস আছে সেই পুরো সাবজেক্ট কোথাও এক জায়গায় পাবে না। নেটের আরেকটা প্রবলেম হচ্ছে তুমি অনেক স্টাডি ম্যাটেরিয়ালস ডাউনলোড করে নিতে পারো, কিন্তু তুমি একটা সিস্টেমেটিক্যালি আজ ভাবলে যে এই চ্যাপ্টারটা করবো, কাল ওই চ্যাপ্টারটা করবো, এভাবে তুমি যে তোমার একটা স্টাডি প্ল্যান তৈরি করবে সেটা নেট থেকে তুমি পাবে না। আমরা প্রত্যেকেই, তোমাদের সঙ্গে হয়তো হয়ে থাকে যে আমরা ডাউনলোড প্রচুর করে নিই, কিন্তু সেই সঠিকভাবে সেটাকে এগোতে পারি না। এর সমাধানের একটাই উপায় আছে, সেই সাবজেক্টের কোনো ভালো বই কেনা। হ্যাঁ বন্ধুরা, বই তোমাদেরকে সবসময় ভালো রকম হেল্প করতে পারে। আমার এই ভিডিওটা ডেসক্রিপশনে আমি কিছু ভালো বইয়ের লিঙ্ক দিলাম, তোমরা চাও তো ওগুলো থেকে নিতে পারো, বা তোমরা বাজার থেকেও নিতে পারো বইগুলো। তৃতীয়ত, তোমরা সবাই সময় নিয়ে খুব ভাবো যে মাত্র 1 ঘন্টা 100খানা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, আমি পারবো না, আমার পক্ষে 100টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব নয়। না বন্ধুরা, শুরুতে এই চিন্তা করো না। তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন করো, তোমার যদি পুরো সিলেবাসটা প্রিপারেশন কমপ্লিট হয়, তারপরে তুমি ভেবো সময় নিয়ে যে আমি, হতে পারে যে প্রথমে তুমি এক্সামে বসলে 1 ঘন্টার মধ্যে তুমি 30টা কোশ্চেনই ট্রাই করতে পারলে, এতটাই সময় তুমি পেয়েছো, কোনো অসুবিধে নেই, 30টা থেকেই শুরু করো, পরের দিন 35টা হবে, তারপরের দিন 40টা হবে, এভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। চতুর্থ একটা কারণ, এটা খুব ভাইটাল কারণ, সবাই ভাবে যে আমার প্রিপারেশন নেই, আমি এখন এক্সামে বসবো না। না, এরকম করো না। তুমি প্রিপারেশন নেই, কিছুই প্রিপারেশন নেই, তবুও তুমি প্রত্যেকটা এক্সামের ফর্ম ফিল আপ করো এবং প্রত্যেকটা এক্সাম যাও, পরীক্ষা এক্সামগুলো দিতে, যে কোনো এক্সাম, গ্রুপ ডির হোক, গ্রুপ সির হোক, গ্রুপ বির হোক, গ্রুপ এর হোক, প্রত্যেকটা এক্সাম তুমি এক্সাম সেন্টারে পৌঁছাও এবং এক্সামও দাও, যেমনই হোক। অন্য কারোর কথা শোনার দরকার নেই। অনেকে এক্সাম হল থেকে বেরিয়ে এসে বলবে আমি 80খানা ট্রাই করে এসেছি, আমি 90খানা ট্রাই করে এসেছি, তাদের কথায় কান দেওয়ার দরকার নেই। কেন বন্ধুরা? এই জন্য বলছি যে এক্সাম, এটা তোমরা প্র্যাকটিক্যালিও দেখে থাকবে, এক্সাম দেয় 2 লাখ 3 লাখ, সিলেকশন মাত্র 20 জন হয়। তার মানে তোমার এক্সাম সেন্টারে যারা 80 পেয়েছি, 90 পেয়েছি, 90 করে এসেছি, তারা কি সিলেকশন হয়? হয় না। এগুলো তোমাদেরকে শোনানোর জন্য, তোমাদের মোটিভেশনকে আরো ডাউন করে দেবে। তো সেই কারণে ওদের কথায় একদমই কান দেওয়ার দরকার নেই। তোমরা একটাই কাজ করবে, যত তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের এজ, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, এগুলো সব কিছুর বেস করে যাই এক্সাম হোক না কেন, সবেতেই তোমরা পৌঁছে যাও। 5 নম্বর পয়েন্ট, আমরা সচরাচর কি করি, বা তোমরাও হয়তো করেছো যে একটা এক্সামে অ্যাপ্লাই করলে চারিদিকে বলে বেড়ানো, সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে, স্কুল কলেজে আড্ডায় সব জায়গায় বলে বেড়ানো যে আমি এসএসসির ফর্ম ফিল আপ করেছি, আমি ব্যাংকের ফর্ম ফিল আপ করেছি। শুনতে একটু আশ্চর্য লাগবে, অনেক সেলফিশ মনে হবে, কিন্তু না, এটা বলা উচিত নয়। তার একমাত্র কারণ যে তোমার পারিপার্শ্বিক যে বন্ধু বান্ধবদের সঙ্গে তুমি এটা শেয়ার করছো, বা তোমার আড্ডার জায়গায় যে শেয়ার করছো, তারা প্রত্যেকেই তোমার এই বিষয়টা নিয়ে হাসাহাসি করবে, তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। একটাই মাত্র ডিমোটিভেট করবে, আরে সরকারি চাকরি ঘুষ ছাড়া হয় নাকি? সরকারি চাকরি ঘুষ ছাড়া হয় না, তুমি ওখানেই ডিমোটিভেট হয়ে যাবে। কেউ বলবে আরে মাত্র 2টো পোস্টের জন্য এখন 10,000 লোক অ্যাপ্লাই করেছে, এগুলো নেতা মন্ত্রীর ছেলেদের হবে, তুই কিসের জন্য এক্সাম দিতে যাচ্ছিস? এগুলো হচ্ছে ডিমোটিভেটিং ফ্যাক্টর। তো এই জন্য কোনো এক্সামে ফর্ম ফিল আপ করে কাউকে বলার দরকার নেই, তুমি তোমার সেলফ প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট প্রিপারেশন চালিয়ে যাও, কিন্তু কারোর সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করো না। 6 নম্বর পয়েন্ট, তোমরা এক্সাম দিয়ে যাচ্ছ, প্রিপারেশন এরকম ভালো নেই, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা সিলেবাস অনুযায়ী প্রিপারেশন করতে থাকো, সমস্ত এক্সাম দিতে থাকো, তার সঙ্গে সঙ্গে কিছু অনলাইন অথবা অফলাইন প্র্যাকটিস সেটস কিনে নাও। অনলাইনে কিনতে পারো, অনলাইন যেগুলো এক্সাম দিতে হয়,
অফলাইনে অনেক প্র্যাকটিস সেটস পাওয়া যায় পার্টিকুলার ওই এক্সামগুলোর জন্য, সেগুলো কিনে নাও। তোমার প্রিপারেশন তো নেই, তুমি প্রথম দিন এক্সাম দিলে বেশি নাম্বার পাবে না, 100-র মধ্যে ভাবলাম যে 15টা পাবে। জেনুইনলি ভুল উত্তর দিও না। বাড়িতেই এক্সাম দিচ্ছ, ভুল উত্তর দেওয়ার দরকার নেই, বেশি উত্তর দিয়ে বেশি নাম্বারও কাউকে দেখানোর নেই। তুমি জেনুইনলি যটা সঠিক উত্তর দিতে পারবে তটাই দাও। আমি ভেবে নিলাম প্রথম দিন তুমি পরীক্ষা দিয়ে 100-র মধ্যে সাপোজ 15 পেলে, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। সেটাই তোমার প্রথম অ্যাচিভমেন্ট। একটা কোনো ডায়েরিতে নোট করে রাখো যে এই ডেটে তুমি যে এক্সামটা দিয়েছিলে তাতে তুমি 15 পেয়েছো। এক্সাম দেওয়ার সময় কিছু এক্সপেরিয়েন্স হয়। কেমন এক্সপেরিয়েন্স? যে কিছু কোশ্চেন যেগুলো তোমার জানা কিন্তু করতে পারো না, এই কারণে না অভ্যাস ছিল না বলে, তো জাস্ট সেই কোশ্চেনগুলো সেই চ্যাপ্টারে গিয়ে একটু দেখে নাও 2-3 দিনের মধ্যে, দিয়ে আবার এক্সাম দাও। টাইমার সেট করে দাও, দরজা বন্ধ করে দাও যাতে কেউ তোমাকে ডিস্টার্ব না করতে পারে। মোবাইলে টাইমার লাগাও, 1 ঘন্টার টাইমার, তার সঙ্গে একটা প্র্যাকটিস সেট করো। যদি তুমি মাত্র 2 নাম্বারও বেশি পাও, 15 গতকাল ছিল, গত পরশু ছিল, আজ তুমি 17 পেয়েছো, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। তুমি ইমপ্রুভ করছো। অনলাইন এক্সামের ক্ষেত্রে এমন নয় যে তোমাকে 100 নাম্বারের সবাই ট্রাই করতে হবে। তুমি জানো 50 নাম্বার, কিন্তু তুমি নয়, সবাই ভুল করে এটা, যে বেশি উত্তর দেওয়ার জন্য, যে আমি তো মাত্র 50টা পেরেছি, আমাকে আরো বেশ কিছু আরো একটু আন্দাজে মেরে দিতে হবে। আন্দাজে কোনোদিন সঠিক উত্তর হয় না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আন্দাজে হয় 5 নাম্বারের কোশ্চেন, আন্দাজে কিছু লিখে দিয়েছো, তুমি 2 নাম্বার 3 নাম্বার তোমাকে যে কোনো টিচারই দিয়ে দেবে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে ভুল উত্তর দেওয়া মানে তুমি যে নাম্বারটা পেয়েছিলে তার থেকেও তোমার নাম্বার কমে যাবে। তো সে কারণে প্রথম থেকেই এটা প্র্যাকটিস করো যে ভুল উত্তর তুমি দেবে না। আমি আমার পরবর্তী ভিডিওতে জানাবো যে ভুল উত্তর দেওয়ারও একটা কায়দা আছে, সেই কায়দাগুলো আমি পরবর্তী ভিডিওতে জানাবো। কিন্তু তোমরা জেনুইনলি যখন বাড়িতে প্র্যাকটিস করছো তো কোনো ভুল উত্তর না দেওয়ারই চেষ্টা করো। এভাবে সিলেবাসটা ধীরে ধীরে এগোতে থাকো। প্রতি সপ্তাহে 1 বার বা কোনোদিন 2 বার, কোনোবারে 2 বার, কোনোবারে 3 বার, এভাবে ওই প্র্যাকটিস সেটসগুলো করো। দেখবে তুমি যে ডায়েরিতে নোট ডাউন করেছো, 1 সপ্তাহে পেয়েছো 17, পরের সপ্তাহে বেড়ে হলো 18। তো এটা ধীরে 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 তোমার ইমপ্রুভমেন্ট হবেই হবে। চিন্তা করার দরকার নেই, তুমি বেসিক থেকে স্টার্ট করেছো। যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা সিলেবাসের উপরে ডিপেন্ড করে, তোমরা সিলেবাস ধরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাও। তেমনি সরকারি চাকরিও সিলেবাস ধরে করলে অসুবিধে কোথায়? তোমাদের ইমপ্রুভমেন্টও হচ্ছে, সিলেবাসটাও কভার হচ্ছে, ওর বাইরে তো কোশ্চেন আসবে না। এমন নয় তো যে সরকারি চাকরির প্রিপারেশন মানে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এটা হয় না। একটা পার্টিকুলার সিলেবাসের মধ্যেই আসে, তো ভয় পাওয়ার কিছু নেই, এগিয়ে যাও। 7 নম্বর পয়েন্ট, কখনোই বন্ধুদের সঙ্গে নিজের নাম্বার শেয়ার করবে না। কারণ হলো তুমি পেয়েছো 17, বন্ধু বললো আমি বাড়ির প্র্যাকটিস সেটে 75 পেয়েছি, তুমি তো ওখানেই ডিমোটিভেট হয়ে যাবে, ওখানেই তোমার ইচ্ছেটাই চলে যাবে, আমার দ্বারা হবে না। এটা কোনোদিন করো না। তুমি নিজের প্রিপারেশন নিজের মধ্যে রাখো। তোমার যে জিনিসগুলো জানার বা শেয়ার, সেই জিনিসগুলোই করবে। তুমি এটা বুঝতে পারছো না বা তোমার যেখানে প্রবলেম হচ্ছে তার সঙ্গেই শেয়ার করবে, যে তোমার যাকে মনে হয় যে সেই সাবজেক্টটাতে তার নলেজ আছে, তো তার সঙ্গেই শেয়ার করো, কিন্তু অন্য কারোর সঙ্গে নয়। 8 নম্বর পয়েন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ। এইগুলো সিলেবাস তো থাকেই। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাকচুয়ালি কোনো সিলেবাস হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই মুহূর্তে দেশ বিদেশ, আমাদের রাজ্যে কি ঘটছে, এগুলোই কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের একটা সিলেবাস হয়, ওটা সিলেবাস ধরে পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বর্তমান দিনে বেশ কিছু ভালো অ্যাপ বেরিয়েছে, সে অ্যাপগুলো 2-3টে অ্যাপ ডাউনলোড করে রাখো, রাতে ঘুমানোর আগে 1/2 ঘন্টা সে অ্যাপ দেখে যে ওই দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স, বেশি থাকে না, 20, 25, 30, 40, বাস ম্যাক্সিমাম একবার রিডিং করে নাও। বেশি সময়ও লাগবে না, 10-15 মিনিট, তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি প্রতিদিনের আপডেট নিজেকে রাখলে। আরেকটা কাজ করবে, কোনো সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের বই নিয়ে নেবে বাজার থেকে। তাহলে সুবিধা কি হবে, তুমি এই অ্যাপ দেখে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রতিদিন প্রিপারেশন করছো, যখন সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে তাতে অল্প কিছু বেশিও থাকতে পারে, প্লাস তোমার একবার রিভিশনও হয়ে যাবে। এটা একটা খুব জরুরি কাজ। 9 নম্বর পয়েন্ট, তোমাদের মধ্যে অনেকেরই এরকম মনে হতে পারে যে সিলেবাসে হয়তো ম্যাথের 22টা চ্যাপ্টার আছে সিলেবাসে, তার মধ্যে 1টা কি 2টো চ্যাপ্টার তোমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছো তখন ওই চ্যাপ্টারটাকে বাদই দিয়ে দিয়েছিলে, কেন তোমরা ওটা বুঝতে পারো না, ইন্টারেস্ট পাও না, তো ওটা বাদ দিয়ে দিয়েছিলে।
এখানেও বাদ দিয়ে দাও, ওইটা থেকে দুটো কোশ্চেন এলে আমার করারই দরকার নেই। না, এটা একদমই করবে না। বরং এটাই তোমার সময়, তোমার কাছে হিউজ সময় আছে, এখন পড়াশোনার সময় নয়, এখন চাকরির সময়। তোমাকে কোনো কিছু সিলেবাস থেকে বাদ দিলে চলবে না, বরং চেষ্টা করো যে সেই সাবজেক্টটার উপরে নলেজ গেইন করা। ইউটিউবেও সার্চ করে দেখতে পারো যে ওই সাবজেক্টটার উপরে কারো কোনো লেকচার আছে কিনা, বা তোমাদেরই পরিচিত কোনো শিক্ষক, কোনো বন্ধু বান্ধব যারা সরকারি চাকরি দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করো যে তারা ওই সাবজেক্টটার উপরে বা ওই সিলেবাসের পার্টিকুলার চ্যাপ্টারটার উপরে তাদের কোনো নলেজ আছে কিনা, তাদের থেকে নলেজটা নিয়ে নাও। তোমরা প্রিপারেশন করছো, আমার 10 নম্বর পয়েন্ট, তোমরা প্রিপারেশন করছো, 1 মাস 2 মাস প্রিপারেশন করলে, 2-3টে এক্সাম দিলে পারলে না, ভালো নাম্বার হলো না, ক্লিয়ার হলো না এক্সাম, ডিমোটিভেট হয়ে যায়। বেশিরভাগ লোকই ডিমোটিভেট হয়ে যায় যে আমার দ্বারা হবে না। বন্ধুরা, আমি বলছি সম্ভব। তুমি এই কারণে সিলেকশন হতে পারোনি যে তোমার প্রিপারেশন ছিল না, তোমার সিলেবাস কমপ্লিট ছিল না, তুমি সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করতে পারোনি। তোমার যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, একটা সময় এরকম আসবে তোমার মনে হবে যে এত সিলেবাস কমপ্লিট করলাম, তবু আমি এক্সামে ক্লিয়ার করতে পারছি না। সিলেবাস কমপ্লিট হওয়ার পর এবার প্রিপারেশন শুরু হবে। সময়ের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। সময়ের মধ্যে 1 ঘন্টা সময় থাকে, 1.5 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, সেই সময়ের মধ্যে তোমাকে 100 কোশ্চেন 200 কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, যেটা তুমি আগে কোনোদিনই করনি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় ম্যাথের 30টা কোশ্চেন থাকতো, তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হতো। এখানে 40টা কোশ্চেন ম্যাথেরই থাকবে 1 ঘন্টার মধ্যে, তার সঙ্গে রিজনিং থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড থাকবে, কম্পিউটারের উপরে বিভিন্ন রকম কোশ্চেন থাকবে, কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে। তার মানে বুঝতে পারছো সময়টা তোমাকে কিভাবে এগিয়ে আসতে হবে। এবার শুরু করো সিলেবাস কমপ্লিট হওয়ার পর সময়ের সঙ্গে পাল্লা দেওয়া। প্রতিদিন একটা করে স্পিড টেস্ট দাও, প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত হালকা ফুলকা একটু কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ পড়ে নাও, সন্ধ্যেবেলার পর 1 ঘন্টা বসে যাও স্পিড টেস্ট দেওয়ার জন্য। আমি বলছি বন্ধুরা, এতে তুমি রেজাল্ট পাবেই পাবে। একটা কথা, আমি আমার কথা বলবো, আমি কোনো বড় মাপের মানুষ নয়, আমাকে কেউ চেনেও না, কিন্তু আমার জীবনের ছোট কিছু ঘটনা তোমাদেরকে শোনাবো। আমি প্রথম চাকরির পরীক্ষায় বসি যখন আমার বয়স ছিল 16 বছর বয়স। আমার খুব ইচ্ছে ছিল ডিফেন্সের কোনো চাকরি করব, দিয়েও ছিলাম, 2-3টে এক্সাম দিলাম, কোথাও পাস হতে পারলাম না। ডিমোটিভেট হয়ে গেছিলাম আর এক্সাম দেব না বলে। কিন্তু কোথায় যেন একটা ছিল যে ডিফেন্সের চাকরির জন্য কোনো ঘুষ লাগে না। কেউ যেন বলেছিল, বা আমি এরকম শুনেছি যে ডিফেন্সের চাকরির জন্য কোনো ঘুষ লাগে না। আমার মনের মধ্যে ধারণা আছে সরকারি চাকরি মানে ঘুষ দিতে হয়, কিন্তু ডিফেন্সের চাকরির জন্য কোনো ঘুষ দিতে হয় না। সেই চিন্তাধারা নিয়ে একটার পর একটা এক্সাম দিতে লাগলাম। আমার যখন 19 বছর বয়স, ততদিনে আমি প্রায় 17খানা এক্সাম দিয়ে ফেলেছি। আর্মি, নেভি, এয়ারফোর্সের বিভিন্ন রকমের এক্সাম আমার সিলেকশন হয়েছিল। ভারতীয় নৌসেনা বাহিনীতে, ইন্ডিয়ান নেভিতে 17টা এক্সাম দেওয়ার পরে তারপরে নেভিতে চলে গেলাম। 15 বছর কাটিয়ে ফিরলাম 2014-তে। তারপরে আবার চাকরি পেলাম 2016-তে। তোমরা অবাক হবে বন্ধুরা, আমার কাছে চুজ করার জন্য, কম্পেয়ার করার জন্য আমার কাছে 9টা চাকরি ছিল। এসএসসি সিজিএল 2015, 2016, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল পাবলিক, WBPDCL, WBACDCL, IBPS দিয়ে গ্রামীণ ব্যাংক, IBPS দিয়ে এলাহাবাদ ব্যাংক, SSC CHSL, এতগুলো চাকরি আমার হাতে ছিল। সেখান থেকে আমি চুজ করতে পেরেছিলাম আমি কোন চাকরিটা করব। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, কোন চাকরি ভালো কোন চাকরি খারাপ নয়, এটা এক্সাম দেওয়ার আগে ডিসাইড করো না, ডিসাইড করো তোমার সিলেকশন হওয়ার পর, তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরে এটা তুমি ডিসাইড করবে যে কোন চাকরিটা তুমি করবে, কোন চাকরিটা করবে না, আগে নয়। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার প্রধান উদ্দেশ্য হলো তোমাদেরকে মোটিভেট করা। আমি এই চ্যানেলটা বানানোর একমাত্রই উদ্দেশ্য মোটিভেশন দেওয়া। এখন বিভিন্ন রকমভাবে প্রলুব্ধ করে অনলাইনে, অফলাইনে বিভিন্ন ইনস্টিটিউট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা সবার থেকে নিয়ে নিচ্ছে সরকারি চাকরি দেওয়ার নাম করে, তাদের প্রিপারেশন করানোর নাম দেখে। সেই সব ইনস্টিটিউটের বাইরে বড় বড় বোর্ড লাগিয়ে, ছবি লাগিয়ে, বিভিন্ন চাকরির এক্সাম্পল দিয়ে
যে এই ইনস্টিটিউটে পড়ে এতগুলো চাকরি হয়ে গেছে, তোমরাও সব ছুটবে সেই ইনস্টিটিউটের পিছনে, হাজার হাজার লাখ লাখ টাকা বরবাদ করছো। কিছু দরকার নেই। এসব ইনস্টিটিউটগুলো কতদিন হয়েছে? এগুলো তো মাত্র এই 10-15 বছরে এই ইনস্টিটিউটগুলো গজিয়েছে। তার আগে কিভাবে সরকারি চাকরি পেত? সবাই বাড়িতে পড়ে নিজের প্রিপারেশন করে। তোমরাও করো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই পাবে। এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। যদি কোনো বিষয় জানার থাকে বা কোন বিষয়ের উপরে তোমরা স্পেশালি জানতে চাও, সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, নিশ্চয়ই রিপ্লাই দেবো। রাখি।